ডাকসু তো আসলে কোনো কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না। এখানে মূলধারার জনগোষ্ঠীর যেরকম অংশগ্রহণ আছে, সেখানে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীরও সেরকম অংশগ্রহণ আছে। সব কিছু চিন্তাভাবনা করে আমি আমার কাজগুলো কর্মপরিকল্পনা তৈরি করছি। সাপোর্ট আছে, কিন্তু পাশাপাশি দুশ্চিন্তাও ওনারা যথেষ্ট করেন। এইবারে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে, এবং আমার এই যে পদটা, আমি আমার পদের সাথে সামঞ্জস্য রেখেই অবশ্যই কাজগুলো করব, এবং সেখানে আমি আমার জাতিগোষ্ঠীর মানুষদেরকেও ইনক্লুড করার চেষ্টা করব। আমি প্রধানত যে বিষয়টাকে প্রায়োরিটাইজ করছি সেটা হচ্ছে পিডাব্লিউডিদের কথা। মানে আমি যদি ওভারঅল সব কিছুর বিষয়ে বলি, তাহলে হচ্ছে পিডাব্লিউডিদেরকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। কারণ আমি মনে করি যেই জিনিসটা পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য অ্যাক্সেসিবল, সেই জিনিসটা সবার জন্য অ্যাক্সেসিবল। যেমন আমরা যদি কমন রুমগুলোর কথা বলি, কমন রুমে যে ওয়াশরুমগুলো আছে, যে ডোরগুলো আছে, সেগুলো আমাদের পিডাব্লিউডি বন্ধুদের জন্য অ্যাক্সেসিবল কিনা, এই জিনিসটাতে আমি প্রায়োরিটি দিচ্ছি। কারণ সেই জিনিসটা যদি আমি আমার সোশ্যাল সায়েন্সের কমন রুমের কথা চিন্তা করি, সেখানে দরজাটা হচ্ছে আমাদেরকে ঠেলে ঢুকতে হয় এবং অনেক শক্ত। এখন এই জিনিসটা কিন্তু একজন পিডাব্লিউডি বন্ধুর জন্য ঠেলা বা ঠেলে ঢোকা অনেক কষ্টকর হয়ে যায়। তো এই সব জায়গা থেকে আমি প্রত্যেকটা জায়গা সরেজমিনে ভিজিট করছি, যে কোন জায়গাটা কীরকম, কোন দরজাটা কীরকম। তো এই সব কিছু চিন্তাভাবনা করে আমি আমার কাজগুলো কর্মপরিকল্পনা তৈরি করছি, এবং আমি যে জিনিসটা করব সেই জিনিসটা হবে সবার জন্য অ্যাক্সেসিবল, স্টুডেন্টদের জন্য অ্যাক্সেসিবল, এবং অবশ্যই আমার নিজের কমিউনিটি যারা আছে তাদের জন্য তো অবশ্যই অ্যাক্সেসিবল। আর একটা বিষয়, আমার নিজের কমিউনিটির প্রতি যে দায়বদ্ধতা, আমাদের যে প্রধান সামাজিক উৎসবগুলো রয়েছে, বিশু, বৈশু, সাংরাই, সংক্রান্ত, চাংক্রান, এইগুলোতে আমরা কিন্তু কোনো ধরনের বন্ধ পেয়ে থাকি না। সরকারিভাবে তো আমাদেরকে জাস্ট একটা দিন ফুল বিজুর জন্য বন্ধ দেওয়া হয়, বাট ইটস নট অ্যাকচুয়ালি ইনাফ, কারণ আমাদের এই প্রোগ্রামগুলো 3 থেকে 4 দিনের হয়ে থাকে। এই যে সময়টা আমাদের উৎসবের দিনগুলো, এই দিনগুলোতে যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ক্লাস সব কিছু বন্ধ রাখা হয়, এবং এই ছুটিটাকে যাতে আমাদের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়, এই বিষয়ে আমি প্রথম থেকেই সোচ্চার ছিলাম। এবং আমি ফিউচারেও যখন আমি নির্বাচনে জয়ী হব, অবশ্যই আমি আমার নিজের কমিউনিটির প্রতি দায়বদ্ধতা থেকে এই বিষয়টাতে জোর দিয়ে যাতে এই ছুটিগুলো একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়, আমি অবশ্যই কাজ করে যাব। আর আপনারা জেনে আনন্দিত হবেন যে এই বছর আমরা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশু সংক্রান্তের একটা প্রোগ্রাম করেছিলাম, এবং এই প্রোগ্রামটা আমি বেসিক্যালি নিজের দায়িত্ব নিয়ে আমি ভিসি স্যারকে ইনভাইট করা থেকে শুরু করে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটসেট্রা, এবং ভেন্যু কীভাবে সাজানো হবে, বা আমরা কীভাবে প্রোগ্রামটা করব, সব কিছু প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন পুরোটাতে আমি যুক্ত ছিলাম, এবং আমরা সফলভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরেছি। এটা আমার একটা সফলতা নিজের কমিউনিটির মানুষগুলোর প্রতি, এবং অবশ্যই তাদের জন্য এই যে আমি যেটার কথা বলছিলাম, ছুটিটাকে ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, সেটা তো অবশ্যই আমি করব। আর পাশাপাশি আরও আমার নিজের পদের সাথে যদি আমি কাজের চিন্তা করি, তাহলে হচ্ছে কর্মপরিকল্পনাগুলো চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বাদ দিয়ে অন্য কোনো জায়গায় আমাদের স্টুডেন্টসদের জন্য কোনো ধরনের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা নেই। আমি এই বিষয়টাতে জোর দিয়ে কাজ করতে চাই, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম থেকে একজন সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমাদের খাবার নিয়ে যে সংকট হয়েছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। এবং এইটা যে শুধুমাত্র আমি ফেস করছি বিষয়টা এমন না, আমাদের সোশ্যাল সায়েন্সের যে 11টা তলা, যতগুলো ফ্লোর আছে, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্ট আসলে সাফারার। কারণ আমাদের কোথাও গিয়ে যে মানসম্পন্ন খাবার খাবো, এটার কোনো ধরনের ব্যবস্থা নেই। এবং আমাদের যদি কলা ভবনের কথা চিন্তা করি, সেখানেও কোনো ধরনের ক্যাফেটেরিয়া নেই। ভবনের মধ্যে বলা হয়ে থাকে যে কলা ভবনের যে ক্যাফেটেরিয়া, সেটা নাকি ডাকসু ভবনের সাথে যে ক্যাফেটেরিয়াটা আছে সেটাকেই সাধারণত গণ্য করা হয়, কিন্তু ওইখানে আপনারা দেখবেন যে শুধুমাত্র 10 টাকার চা, চপ, সিঙ্গারা এবং হচ্ছে 20 টাকার খিচুড়ি, ভাত, এই ধরনের আইটেম ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না। আর সেটাও একটা নির্দিষ্ট সময়ে পাওয়া যায়, যার কারণে দেখা যায় আমাদের যারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে খেতে পারে না, আর যে পরিমাণটা দেওয়া হয় এটা পরিমাণে খুবই স্বল্প, এবং একটা স্টুডেন্টের জন্য আসলে ইটস নট ইনাফ। আর যে মাংসের টুকরো যে কোয়ান্টিটি, আমি জানি না একটা মুরগিকে ওরা কয় পিস করে, বলতে পারছি না। তো এই যে বিষয়গুলো, খাবারের মান উন্নয়ন করা, আমি এই বিষয়গুলোতে জোর দিব। এবং ওইখানে যে প্লেটগুলো আমাদেরকে সার্ভ করে, যে বাটিতে কাপে করে চা সার্ভ করে, এগুলো খুবই ময়লা থাকে এবং অনেক পুরনো, এইগুলো চেঞ্জ করা, এবং ওইখানে
খাবারের মান বৃদ্ধি করা এবং অন্যান্য আইটেম অ্যাড করা এইসব বিষয়ে আমি জোর দিব। এবং আমাদের আরেকটা রয়েছে বিজ্ঞান ফ্যাকাল্টি, মানে সায়েন্স ফ্যাকাল্টি, বিজ্ঞান অনুষদ। সেখানে কিন্তু ছেলে মেয়েদের খাবারের জন্য কোনো ধরনের ক্যাফেটেরিয়া বা এই ধরনের কোনো কিছু নেই, যার কারণে এই যে সাফারের কথা বলছি, এটা শুধু আমরা যে তা না, মানে আমরা সোশ্যাল সায়েন্স বা কলা ভবনের স্টুডেন্টরা তা না, এটা বরং তারাও এই জিনিসটা সাফার করছে, যারা আইন অনুষদে আছে তারাও সাফার করছে। এবং অন্যদিকে আমাদের যে চারুকলা অনুষদের কথা কেন জানি আমরা সবাই ভুলে যাই, কিন্তু চারুকলা অনুষদে একটা ক্যান্টিন আছে, ফাইন, ওই ক্যান্টিনটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন নয়, ওটা একজন লোক চালায়। এবং ওইটার পাশে আশেপাশে কোথাও কিন্তু ভালো সুপেয় পানির ব্যবস্থা নেই। সাধারণত আমরা যারা ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করি, আমাদেরকে কী করতে হয়, ওই যে ওইটার পাশে একটা ড্রাম রাখা আছে, ওই ড্রাম থেকে পানি নিয়ে খেতে হয়। তো ইটস অ্যাকচুয়ালি আমাদের জন্য ফেয়ার না, ওখানে সুপেয় পানির ব্যবস্থা নেই। আমি এই বিষয়গুলোতে কাজ করবো এবং চারুকলা অনুষদে আমি নিজে গিয়ে কথা বলে এসেছি, আমার বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলেছি। ওখানের কমন রুমগুলো স্টুডেন্টসদের জন্য খুব বেশি ভালো না, ওইগুলোর অবস্থার মান উন্নয়ন করতে হবে এবং মেয়েদের জন্য যে কমন রুমটা আছে ওখানে সেটারও অবস্থার মান উন্নয়ন করতে হবে। আর অবশ্যই আমি আরেকটা বিষয়ে জোর দিব, সেটা হচ্ছে ছেলেদের জন্য কমন রুম তৈরি করা। কারণ আমি মনে করি মেয়েদের জন্য যেমন কমন রুমের দরকার আছে, ছেলেদের জন্য কমন রুমের দরকার আছে বিভিন্ন কোনো না কোনো প্রয়োজনে। আমি যদি একজন পাহাড়ি সেই জায়গা থেকে চিন্তা করি, এখানে বিষয় অনেকগুলো পার্সপেক্টিভ থেকে কথা বলা যায়। আমরা নারীরা কোন কোন দিক থেকে ভালনারেবল? প্রথমে হচ্ছে আমরা নারী, সেই জায়গা থেকে ভালনারেবল। তখন যদি আসে আমরা পাহাড়ের নারী, সেই ক্ষেত্রে আরও বেশি ভালনারেবল। আরেকটা যদি আসে প্রান্তিক পাহাড়ের নারী, তাহলে আরও বেশি ভালনারেবল। সেই জায়গা থেকে এখানে এসে প্রতিদ্বন্দ্বিতা করা, এটা আসলে একটা রোমাঞ্চকর ব্যাপার। কারণ আমরা কখনো ভাবতে পারিনি যে এভাবে প্রার্থীতা ঘোষণার পর থেকে আমি যে পরিমাণ সাড়া পাচ্ছি আমার ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবার কাছ থেকে, তারপরে আমার নিজের কমিউনিটির বন্ধুদের কাছ থেকে, এছাড়া আমার হলের ফ্রেন্ড সার্কেল থেকে, আমার হলের যাদের সাথে আমি থাকি, আমার রুমমেটস, এছাড়া আমাদের ওনারা যে ফেলোসরা, তাদের সবার কাছ থেকে যে পরিমাণ আমি সাড়া পাচ্ছি, এটা আমার জন্য অভাবনীয় ছিল। এবং আমি বিশ্বাস করি একটা সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমার হয়তো সম্ভাবনা আছে। পাহাড় থেকে দুর্গম প্রত্যন্ত এরিয়ায় এসেছি, সেটা ঠিক আছে, বাট এখানে আরেকটা জিনিস ডিক্লেয়ার করতে চাই, বৈষম্যর ভিতরেও বৈষম্য আছে। আমাদের মানুষজন বা আমাদের পাহাড়ের শিক্ষার্থী যারা আছে, তারা অ্যাকচুয়ালি যারা খুবই বৈষম্যর শিকার, তারা এই পর্যন্ত আসতে পারে নাই। সেদিক থেকে আমি কিছুটা প্রিভিলেজ, কারণ আমার যে পরিবার তারা আমাকে কিছুটা সাপোর্ট করতে পেরেছে বলে আজকে এই জায়গায় আসছি, কিন্তু যারা অ্যাকচুয়ালি বৈষম্যর শিকার তারা এখন এই জায়গায় আসতে পারে নাই। সো আমি হেমা চাকমা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছি। আমার মিশন ভীষণ বলতে যদি আপনি বলতে চান, আমার প্রথম কথা সেটা হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমাদের একটা সংসদ থাকবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, যেহেতু বিশ্ববিদ্যালয়ের মূল স্টেক হোল্ডার আমরা শিক্ষার্থীরা, তো শিক্ষার্থীদের স্বার্থে তো অবশ্যই থাকবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বালু ধূলিকণা কিংবা এই যে আশেপাশে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেসব পশু পাখি আছে তারাও আমাদের একটা অংশ। সো আমি চাই এমন একটা ইনক্লুসিভ পরিস্থিতি সৃষ্টি করতে, যেখানে আসলে কোনো শিক্ষার্থী সে নিজেকে লো ফিল করবে না। সে হতে পারে ফিজিক্যালি ডিসেবল পারসন, সে হতে পারে একটা দিনমজুরের সন্তান, একটা রিক্সাওয়ালার সন্তান, কিংবা একজন উচ্চবিত্ত মানুষের সন্তান। তাইলে আমি এমন একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে সব ধরনের মানুষ থাকবে এবং শিক্ষার্থীদের যে স্বার্থের প্রশ্নে সেটা তাদের কণ্ঠস্বর সবসময় জারি থাকবে। ডাকসু তো আসলে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না, এখানে মূলধারার জনগোষ্ঠীর যেরকম অংশগ্রহণ আছে, সেখানে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীরও সেরকম অংশগ্রহণ আছে। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখলাম, যারা শারীরিকভাবে একটু অন্যদের চেয়ে আলাদা, তো তারাও কিন্তু এবারে লড়ছে। তো একদম আমি পাশ করলে যে আমার পাহাড়ের শিক্ষার্থীরা কথা বলার সুযোগ পাবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি আসলে আমার যে চিন্তা ভাবনা, আমি সব শিক্ষার্থীদের জন্য কাজ করব। আমার প্রথম পরিচয়, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নট পাহাড়ি স্টুডেন্ট। আমি পাহাড় থেকে এসেছি, আমার স্ট্রাগলের জায়গাটা হয়তো অন্য মানুষের থেকে একটু ভিন্ন, বাট আমি আসলে কাজ করতে চাই সবার জন্য। এখানে নারী শিক্ষার্থীদের জন্য আমি কথা বলবো এবং পুরুষ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কথা বলবো। আমি যেহেতু কলা ভবনে ক্লাস করি, কলা ভবনে মেয়েদের জন্য 2টা কমন রুম আছে, বা ছেলেদের জন্য কোনো কমন রুম নাই, তাহলে এই ছেলেদের জন্য তো আমাকে কথা বলতে হবে। নির্বাচনটা বা এই প্রতিনিধিত্ব করা তো শুধু কোনো একটা গোষ্ঠীর জন্য না। আমি শুধু নারী শিক্ষার্থী বলে কি আমি শুধু নারী শিক্ষার্থীদের জন্য কথা বলবো, কিংবা পাহাড়ি বলে পাহাড়ি শিক্ষার্থীদের জন্য কথা বলবো, বিষয়টা এরকম না। আমার প্রথম পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং আমি যেহেতু প্রতিনিধিত্ব করতে চাচ্ছি, আমি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে কথা বলবো না, আমি সবার জন্য কথা বলবো, কারণ এই ডাকসু আমাদের সবার।
পরিবার আসলে পরিবার এবং আমি মানে এমন একটা জিনিস যে উইথাউট পরিবার আসলে আমিও কিছুই না। সো একদম শুরু থেকে আমি আমার মাকে যখন বলেছিলাম দে আর ভেরি সাপোর্টিভ। আর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমার পুরো পরিবারটাই হচ্ছে জনপ্রতিনিধিত্ব করা একটা পরিবার থেকে উঠে আসা। মানে আমি ছোটোবেলা থেকে এরকম সোশ্যালাইজেশনের মাধ্যমটাই ছিল এরকম, যেহেতু আমার বাবা ইউনিয়ন পরিষদের সদস্য ছিল 8 বছর, পরবর্তীতে চেয়ারম্যান হয়েছে 5 বছর পর্যন্ত। তো আমি ছোটোবেলা থেকে দেখছি যে আমার বাবা মানুষের জন্য কাজ করেছে এবং দেশের জাতীয় পর্যায়ে অনেকগুলো স্বর্ণপদকও পেয়েছিল সেই সময়। তো আমি বিশ্বাস করি আমার পরিবার তো অবশ্যই আমার সাপোর্টে আছে। মানে কেউ পাশে থাকুক আর নাই থাকুক, আমার পরিবার অবশ্যই আছে, মানে 100-এ 100, মানে আমি ফুল কনফিডেন্ট। যেহেতু আমাদের পাহাড়ে হলো যে বেশিরভাগই শিক্ষাগত একটা মানে অসচেতনতা বা সেই পরিবেশ গুণগত মানটা সেই অর্থে ভালো না। দেখা যায় যে পাহাড় থেকে উঠে এসে আসলে কেরিয়ারের দিকে হাঁটা, কোন কেরিয়ার বা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়লে কোন দিকে যাব, আগামীর কেরিয়ারটা কোন দিকে গঠন করব, এই বিষয়ে একটা অসচেতনতা এবং দিক নির্দেশনার একটা অভাব সবসময় ছিল আমাদের পাহাড়ে। এবং আমি ভেবেছিলাম যে শুধু পাহাড় থেকেই আসলে এই ধরনের একটা সমস্যা ফেস করি, কিন্তু যখন আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, সেখানে এসেও আমরা দেখছি যে এত গ্রাজুয়েশনের শিক্ষা মানে এত গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তারপর আমাদের চাকরির বাজারে আসলে আমরা সেই অর্থে মানে সঠিকভাবে আগাতে পারছি না। আমাদের সেই দক্ষতার অভাব এবং বিভিন্নভাবে গুণগত মানের অভাবে আমরা পিছিয়ে পড়ছি। তো পাহাড় থেকে আসলে যেটা সত্যি যে পাহাড়ের তো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা, ওখানকার সরকারি শিক্ষকরা যারা পড়াতে যান তারা তো আসলে দেখা যায় যে ওখানে বসবাসের জন্য অনেকেই ওটাকে আসলে ভালোভাবে নিতে পারে না। তো অনেকেই আসলে দেখা যায় যে শ্যাডো টিচারের মাধ্যমে ক্লাস করায়, অনেক রকম দুর্নীতি হয়, অনেক কিছুই হয়। তো ওইরকম একটা জায়গা থেকে উঠে এসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়েছিলাম, ভেবেছিলাম যে এখানেও আসলে হয়তো বা সেই যে একটা মানে একটা সঠিক গাইডেন্স বা দিক নির্দেশনা পাবো, যেটা আসলে আমাকে কেরিয়ারের দিকে আরও বেশি মানে কি বলবো যে মানে আমার পথটা আরও বেশি সুগম করবে, উন্মুক্ত করবে। কিন্তু এখানে এসেও দেখলাম যে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ফ্যাকাল্টির ডিপার্টমেন্টের আসলে একাডেমিক সিলেবাস এবং দেখা যাচ্ছে যে আমরা সেই অনুযায়ী আসলে জব মার্কেটের জন্য খুব একটা মানে যুগোপযোগী না। পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের যে মানে এত গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমরা সবাই সেই ঘুরে ফিরে সরকারি চাকরির পিছনেই দৌড়াচ্ছে, যেখানে আসলে যে পরিমাণ মানে প্রতিদ্বন্দ্বী, সেখানে আসলে সেখানে সেই প্রতিযোগিতা হলো যে আরেক রকম দৌড়। তো এই সব কিছু নিয়ে আসলে আমিও আসলে ডাকসুতে এসে নামলাম। মূলত আমি যে পদে দাঁড়াচ্ছি তার নাম হলো কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে। মূলত এই পদে আসার মূল কারণটা হলো যে আমি মনে করছি যে আমার মতো পাহাড় থেকে উঠে আসা মানুষই শুধু নয়, আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষই যারা এই প্রাচ্যের অক্সফোর্ড বলি, যেখানে আসলে সকল মেধাবী শিক্ষার্থীরা নিজেদের জায়গা করে নেয়, এখানে এসে দেখা যায় যে তারা আসলে সঠিক দিক নির্দেশনা সঠিকভাবে আসলে একাডেমিক সিলেবাসের সাথে আপনার ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর যে চাহিদা, সেই চাহিদার সাথে মানে খাপ খাইয়ে নেয়ার এই যে অভাব, মানে সেই যে মানে সেই জায়গাটা সুগম না আর কি। এই জায়গাগুলো বিবেচনা করে এবং পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে আমাদের একাডেমিয়ার একটা মানে যোগসাজশ, যাতে আমাদের চাকরির পথটা সুগম হয়, যে কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যাতে ইন্টার্ন হিসেবে কাজ করতে পারে, এবং পাশাপাশি হলো যে আপনার মানে সরকারি চাকরির প্রতি যাতে তাদের মানে চাপটা কমিয়ে এসে মানুষ যাতে বেকারত্বের হাত থেকে মানে ঊর্ধ্বে যেতে পারে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমার এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট আসা মানে সম্পাদক পদে দাঁড়ানো। এবং পাশাপাশি দেখবেন আপনি হায়ার স্টাডিজ বা হায়ার যদি স্কলারশিপ চান, দেখবেন স্কলারশিপে শুধুমাত্র রেজাল্টই দরকার না, পাশাপাশি আরও অনেক ধরনের রিকোয়ারমেন্টের দরকার। যেমন সম্প্রতি দেখা যাচ্ছে ইরাসমুন্ডাস বা আপনার অস্ট্রেলিয়ান স্কলারশিপগুলোতে দেখা যাচ্ছে যে এমন মানে আপনার রিকোয়ারমেন্টস আছে যেটা হলো সম্পূর্ণ ভলেন্টারি ওয়ার্কের উপর, কেউ যাচ্ছে ডিবেটের উপর, কেউ যাচ্ছে শুধুমাত্র স্বেচ্ছাসেবকমূলক কাজের জন্য। তো এই যে মানে আমরা অনেক শিক্ষার্থীরা অনেক ধরনের কাজ করি, কিন্তু কোথা থেকে কী ধরনের কাজ করলে, এবং আমরা অনেকে কাজ করার পরও বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও আমরা এটাকে মানে গুরুত্ব সহকারে নেই না, অথচ এই সার্টিফিকেটগুলো আগামীতে অনেক কাজে লাগতে পারে। তো এই যে আমাদের অনেকটা দিক নির্দেশনার অভাবের কারণে বা আমরা আসলে পিছিয়ে পড়ছি। আবার ধরেন আমি সোশ্যোলজি ডিপার্টমেন্ট থেকে পড়ছি, আমার বিকল্প হিসেবে ধরেন আমি আরও অনেক কিছু করতে পারি। মানে আমি বিকল্প হিসেবে যদি কখনো আমার ডিপার্টমেন্টের মানে আমার সোশ্যোলজি ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে যদি আমি কোনো কিছু ভাবতে চাই, তখন আমি কী ভাববো? যদিও আমি আসলে জার্নালিজম স্টুডেন্ট, তো আমার জার্নালিজম স্টুডেন্টের আমার দৃষ্টিভঙ্গি থেকে যেমন আমাদের টিচাররা অকপটে স্বীকার করে যে যেহেতু এখন দেখেন আপনি যদি পত্রিকার দিকে দেখেন, এখন কিন্তু মাল্টিমিডিয়াগুলো কিন্তু সেই হারে অনেক বেশি বাড়ছে। তো এখানে যে একটা আইটি স্কিলটার দরকার থাকে, ভিডিও এডিটিং বলেন বা ফটো এডিটিং বলেন, আপনার এই বিষয়গুলোতে যে হাতে কলমে শিক্ষা, এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট দিচ্ছে কি তাত্ত্বিকগত শিক্ষা, মানে সেই
গতানুগতিক বই পড়া বা তাত্ত্বিক যে জ্ঞান চর্চা সেটা তো অবশ্যই দরকার, কিন্তু যুগের সাথে খাপ খাইয়ে চলার জন্য যে আপনার এই মাল্টিমিডিয়া সেক্টরেও যে একটি স্কিলড পার্সন তৈরি করতে হবে, এই বিষয়গুলোর প্রতিও আমাদের টিচাররা নিজেরাও সেটা মানে স্বীকার করে যে এখনও তারা এই জায়গায় একাডেমিক যে সিলেবাসের পরিবর্তন সেটা এখনও মানে সংগঠিত করতে পারেনি, সুসংগঠিত করতে পারেনি। তো এই বিষয়গুলোর জন্য আসলে দেখা যায় যে প্রশাসনকে চাপ দেওয়া বা প্রশাসনকে চাপ প্রয়োগ এবং সবসময় সঠিক দিক নির্দেশনার মধ্যে রাখার জন্যই হলো যে আমাদের মতো শিক্ষার্থীদেরকে আসলে সবসময় এইসব জায়গায় এসে দাঁড়াতে হয়, মানে নেতৃত্বের জায়গায় বলি বা দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে চাপ প্রয়োগের ক্ষেত্রে একটা প্রেশার পিয়ার হিসাবে আমাদেরকে এখানে আসতেই হয়। অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জের, কারণ দেখেন আমি ডাকসু বছরে আসলে বহু বছর পর একবার আসা, আগামীতে আসা যদি কখনো আমি আমার জায়গা থেকে যদি আমি কখনো এই মানে কাজ করার সুযোগ পাই, আমি অবশ্যই সবার আগে চাইবো যে ডাকসুটা নিয়মিতকরণ করতে, প্রতি বছর যাতে ডাকসু হয়। তো এই জায়গা থেকে আবার দেখতে গেলে দেখা যায় যে ডাকসুতে যে আমরা ইস্তেহার দিই বা আমাদের একটা কাজের কর্ম পরিকল্পনা থাকে, এটা আসলে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক চ্যালেঞ্জ থাকে। কিন্তু কারণ আপনি দেখেন এক একটা ফ্যাকাল্টিতে এক এক রকম ডিপার্টমেন্ট, এক এক রকম ডিপার্টমেন্টের টিচারদেরকে অ্যাকোমোডেট মানে একত্রিত করে সিলেবাস বা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর সাথে যোগসাযোগ বা কমিউনিকেশনটা বাড়ানো, এগুলো খুবই মানে সহজ কথা না। তো আমার জায়গা থেকে আমি মনে করছি যে যদি এই যে মানে ডাকসু করার মানে ডাকসুতে নির্বাচিত হয়ে আসার পরও কিন্তু এই চ্যালেঞ্জগুলো থাকবে আর কি। আমার কাজের পরিসরের কথা বলছি, যে আমার কাজের পরিসরটা আসলে যেহেতু একটা অনেক ব্যাপক, একটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার বিভিন্ন শিক্ষার্থীদের মানে ক্যারিয়ার সংক্রান্ত বিষয়। আর আমি চাইবো যে অবশ্যই একটা কনসালটেন্সি ফার্ম তৈরি করতে, ওখান থেকে যাতে বিভিন্ন ধরনের কনসালটেন্টরা প্রতি মানে সপ্তাহে একবার হলেও শিক্ষার্থীদের সাথে বসে, যাতে তারা বিভিন্ন দিক নির্দেশনা দেয় যে তুমি হায়ার স্টাডিজ এই ডিপার্টমেন্টে করতে চাও যদি, বা তুমি ধরো এই স্কলারশিপের জন্য চাচ্ছ, বা তুমি ধরো এই ইন্ডাস্ট্রিয়াল বা এই ধরনের মাল্টিনেশনাল কোম্পানি বা এই এনজিও সংস্থাতে যেতে চাচ্ছ, এই ধরনের দিক নির্দেশনাগুলো খুবই দরকার। সো এইগুলোর জন্য যে কমিউনিকেশনে যাওয়া, কমিউনিকেশন সেক্টরটা আরও বেশি ইমপ্রুভ করা, সো হিউজ কাজ। আসলে এই নেতৃত্ব দেওয়াটা আসলে বলে না যে এখন তো আসলে আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা জায়গায় অবস্থান করছি, কিন্তু যখন আসলে যদি কখনো এখানে কাজের সুযোগ পাই, এটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিবার থেকে আসলে আমার বাবা মা সবসময় আসলে যথেষ্ট আমাকে সব কিছুতে উৎসাহিত করে, মানে সব কিছুতে, কিন্তু একটা ভয় থেকে যায়। কারণ আপনি যদি দেখেন যে মানে গণঅভ্যুত্থানের পরেও আসলে দেখা যায় যে অনেক ধরনের নারীদেরকে নিয়ে যে ধরনের মানে যৌন হয়রানিমূলক কথাবার্তা বা যৌন নারী নিপীড়নমূলক ঘটনা ঘটছে, এবং সাইবার বুলিং তো প্রচুর বেড়ে গেছে। এখন কেউ যদি নেতৃত্বের জায়গায় আসে, কেউ যদি মানে কথা বলতে আসে, তখনই দেখা যায় যে এক ধরনের মানে পুরুষতান্ত্রিক সমাজের কিছু সেই গতানুগতিক মানসিকতাগুলোই সামনে উঠে আসে, দাবিয়ে রাখতে চায়, নিষ্পেষিত করতে চায়, তাকে আরও ইনকারেজ না করার পরিবর্তে ডিসকারেজ করে, নিরুৎসাহিত করার সব রকম পথই আসলে সমাজে খোলা আছে। তারপরে এই প্রচারণার কাজে দেখা যায় যে আমাদের অনেক সময় রাতে ফিরতে দেরি হচ্ছে, আমাদের বাবা মার একটা টেনশন থাকছে। তো এই যে কারণ ঢাকা শহরে তো কোনো জায়গায় আসলে এখন পর্যন্ত সেফ না, আর যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে, এখানে আসলে সব কিছুই আসলে খুবই মানে একটা মানে আমরা এমন একটা জায়গায় এখনও বসবাস করছি যে জায়গাটা আসলে এখনও নারী বান্ধব না। তো এই জায়গা থেকে অবশ্যই সাপোর্ট আছে, কিন্তু পাশাপাশি দুশ্চিন্তাও ওনারা যথেষ্ট করেন। তবে এই বর্তমান সমাজে যে পরিমাণ সাপোর্টটা পাচ্ছে, এটা আসলে অনেকটাই মানে কি বলবো, অনেকটা আমি অনেক কি বলবো যে আমি অনেক মানে সৌভাগ্যবান আর কি, এটা বলতে পারি।